নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প জলধর সেন রচিত মোহিতের পরিণাম। গল্প পাঠে আমি অনিন্দিতা। মোহিত আর আমি একই বৎসরে আমাদের গ্রামের ইংরেজি স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষা দিই। পরীক্ষার ফল যখন বাহির হইল তখন দেখা গেল মোহিত তৃতীয় বিভাগে গিয়াছে এবং আমি প্রথম বিভাগে পাশ হইয়াছি। মাস্টার পণ্ডিত সকলেই বলিলেন আমি নিশ্চয়ই একটা বৃত্তি পাইব। আমার মনে কিন্তু সে আশার উদয় হয় নাই। আমার মতো হতভাগ্যের অদৃষ্ট কি এত প্রসন্ন হইবে? আমার অদৃষ্ট যদি মন্দই না হইবে, তাহলে যখন আমার বয়স 15 বৎসর, যখন সংসারে আমার আর কেহ ছিল না, সেই সময় হঠাৎ বাবা মারা যাইবেন কেন? জ্যাঠা নাই, খুড়া নাই, মামা নাই, বড় ভাই নাই, এমনকি একজন ভগ্নিপতিও নাই। এমন অবস্থায় মা ও বিধবা দিদি এবং আমাকে ফেলিয়া বাবা অকালে স্বর্গে চলিয়া যাইবেন কেন? তবে এই কথাও বলি, বাবা আমাদিগকে একেবারে পথে বসাইয়া যান নাই। আমাদের সামান্য যে জমি জমা ছিল এবং এখনো আছে, তাহাতেই ছোট পরিবারের মোটা ভাত মোটা কাপড় চলিয়া যাইতে পারে। কিন্তু তাহা হইতে আমার ভবিষ্যৎ পড়াশোনার ব্যয় নির্বাহ হইবার কোনো সম্ভাবনাই ছিল না। বাবার মৃত্যু হইলে আমি মনে করিয়াছিলাম আর আমার পড়া চলিবে না। কিন্তু মা বলিলেন, তোর ভয় কি? তোর লেখাপড়ার ভাবনা নাই, না হয় ভিক্ষা করিব, তবুও তোকে পড়াইব। মায়ের হাতে কিছু টাকা ছিল, সেই সাহসেই তিনি কথা বলিয়াছিলেন। যাহা হোক, প্রথম বিভাগে পাশ হইয়া আমার উৎসাহ খুব বৃদ্ধি হইল। হেডমাস্টার বলিলেন, বৃত্তি পাইলে তুমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইও। আমি বলিলাম, যদি না পাই? তিনি বলিলেন, পাবে হে পাবে। আমি ঠিক জানিতাম যে আমার অদৃষ্টে বৃত্তি পাওয়া নাই। তাহাই হইল, আমি বৃত্তি পাইলাম না। মা বলিলেন, না পেলে টাকা, আমি তোকে মাসে মাসে 20 টাকা করে দেব, তুই কলেজে পড়তে যা। আমি বলিলাম, পড়িব তো ঠিক, কিন্তু কলেজে নয়, আমি ডাক্তারি পড়িব। বন্ধু বান্ধব আমার এই কথা শুনিয়া ছি ছি করিতে লাগিলেন। তাহারা সকলেই বলিলেন, ফার্স্ট ডিভিশনে পাশ করে কিনা ক্যাম্বেলের ডাক্তার হতে যাবে। ক্যাম্বেলের ডাক্তার যেন মানুষ নয়। আমি মাকে বলিলাম, দেখো, কলেজে অনেক দিন পড়তে হবে, তাতে খরচও অনেক, তারপর পাশ হব না হব তার ঠিক নেই। আর ধরো যদি বিএ এমএ হইও, তাহলেই বা কি হবে? এখনকার দিনে মুরব্বি না থাকলে শুধু পাশে কিচ্ছু হয় না। তোমার হাতে তো রাজার ভাণ্ডার নেই যে 2 হাতে 10 বছর খরচ করবে। তার থেকে আমি ক্যাম্বেলে ডাক্তারি পড়ি, 3 বছরেই পড়া শেষ হবে। পাস যদি করতে পারি তাহলে ডাক্তার হয়েই পড়ব, আর পাস যদি না করতে পারি তাহলে চিকিৎসাপত্র করে 2 পয়সা আনতে পারবই। কলেজে পড়ে তা হবার জো নেই। মা আমার কথা বুঝিলেন। আমার ক্যাম্বেলে পড়াই স্থির হইল। মোহিত আর আমি এক বয়সী, কিন্তু বয়স সমান হইলে কি হয়? মোহিত আমার অপেক্ষা চালাক চতুর। মোহিত 10 মুখে কথা বলিতে পারিত। মোহিত খবরের কাগজ পড়িত। মোহিত বোয়ার যুদ্ধের সমস্ত সংবাদ বলিতে পারিত। মোহিত নাকি কবিতাও লিখিতে পারিত। আর আমি না হয় পরীক্ষায় প্রথম বিভাগেই পাশ হইয়াছিলাম, কিন্তু এই বিষয়গুলির পরীক্ষা লইয়া যদি পাশ ফেল হইত, তাহা হইলে মোহিত প্রথম বিভাগে, এমনকি প্রথম 10 জনের একজন হইত, আর আমি সমস্ত বিষয়ে ঢেরা সহি হইতাম। আমি একে বাঙাল, তারপর পাড়াগি, তার ওপর আবার মুখ চোরা, একেবারে সোনায় সোহাগা। মোহিতের সঙ্গে যখন আমার কলিকাতায় যাওয়া স্থির হইল, তখন সে আমাকে তালিম দিতে আরম্ভ করিল। সে বলিল, দেখ, কলকাতায় গিয়ে এমন অসভ্যের মতো থাকলে তুই সেখানে টিকতেও পারবি রে। এখন থেকেই কলকাতার মতো কথাবার্তা বলা অভ্যেস কর। আমি তোকে কতদিন বলিনি যে করতাম খাতাম বলিস রে? করতুম খেতুম বলা অভ্যেস কর।
তুই তখন হেসেই উড়িয়ে দিতিস। এখন কলকাতায় গিয়ে যদি ওই রকম কথা বলিস, কোচার কাপড় কোমরে জড়িয়ে খালি গায়ে থাকিস, তাহলে কোনো মেসেই তোকে স্থান দেবে না। আমিও তাহলে তোর সঙ্গে এক মেসে থাকতে পারবো না। কলকাতায় খুব ফিটফাট হয়ে থাকতে হয়, নইলে ভারী বিপদ। সে কথা কিন্তু তোকে আগেই বলে রাখছি। তুই তো আর আগে কলকাতায় যাসনি, আমি কতবার গিয়েছি, তাই আমার কথা শুধরে গিয়েছে। আমি সেখানকার চাল চলন সব শিখে নিয়েছি। এতদিন যারা আমায় ঠাট্টা করতো, কলকাতাই বলতো, তারা এখন গিয়ে যেন দেখে নেয় আমার কেমন সুবিধে হয়েছে আর তোর কত অসুবিধে পোয়াতে হচ্ছে। মোহিতের কথা শুনিয়া সত্য সত্যই আমার হৃদয়ে ভয়ের সঞ্চার হইয়াছিল। একে কখনো দেশ ছাড়িয়া বিদেশে যাই নাই, তাহার পর মোহিত যে প্রকার ভয় দেখাইয়াছিল, তাহাতে মনে হইয়াছিল হয়তো আমাকে কলিকাতা হইয়া ফিরিয়াই আসিতে হইবে। সেখানে পড়াশোনা আমার পক্ষে অসম্ভব হইবে। শেষে মনে হইল আমার মতো বাঙালকে কেহ কলিকাতায় পড়িতে যায় না। আমি তখন মোহিতকে বলিলাম, ভাই, তোর সঙ্গেই তো যাইব, তুই আমাকে যেমন যেমন করতে বলবি আমি তাই করব। মোহিতকে যে আমি মুরব্বী ধরিলাম, ইহাতে সে বড়ই আনন্দিত হইল। সে বলিল, তা তোর কোনো ভয় নেই, তোর সব ত্রুটি আমি সেরে নেব। যথা সময় মা ও দিদিকে প্রণাম করিয়া তাহাদের আশীর্বাদ গ্রহণ করিয়া মোহিতের সহিত কলিকাতায় যাত্রা করিলাম। মোহিতের মামা সিটি কলেজে বিএ পড়িতেন। তিনি স্টেশন হইতে আমাদিগকে তাহার মেসে লইয়া গেলেন। তাহার পর বহুবাজার অঞ্চলে আমাদের জন্য একটা মেসের অনুসন্ধান আরম্ভ হইল। আমি বলিলাম, যে মেসে আমাদের দেশের ছেলে বেশি আছে, সেই রকম একটা মেসে গেলে ভালো হয়। আমার কথা শুনিয়া মোহিত রাগিয়া উঠিল। সে বলিল, বাঙালদের সঙ্গে এক মেসে আমরা থাকব না। আমি বুঝিলাম কলিকাতায় ত্রিরাত্রি না যাইতেই মোহিত কলিকাতাওয়ালা শহরে হইয়া গিয়াছে, আর আমরা সবাই বাঙাল হইয়া গিয়াছি। কি করিব? তাহাকে কর্ণধার করিয়া যখন কলিকাতারূপ আটলান্টিক মহাসাগরের খেয়ায় উঠিয়াছি, তখন সে যদি গায়ে একটু জল ছিটাইয়াই দেয়, তাহা অবশ্যই সহ্য করিতে হইবে। মোহিত ও তাহার মামা মেজ খুঁজিতে বাহির হইত, আমাকে সঙ্গে লইত না। যাইতে চাহিলে বলিত, তুই ছেলে মানুষ পাড়া গে, তুই শহরের কি জানিস? ব্যাস চুপ। মোহিত একেবারে ভুলিয়া গিয়েছিল যে সে আমার থেকে 3 মাসের ছোট এবং সে তৃতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে, আর আমি প্রথম বিভাগে। সে আমাকে নিতান্ত নাবালক ও নালায়েকের দলে ফেলিয়া দিল। স্কুলে পড়িবার সময় পণ্ডিত মহাশয় যখন তখন বলিতেন, বয়সেতে বৃদ্ধ হয় না, বৃদ্ধ হয় জ্ঞানে। এক্ষেত্রে তাহার বিশেষ প্রমাণ পাইলাম। অনেক অনুসন্ধানের পর হজুরিমলের ট্যাঙ্ক লেনে একটা মেস পাওয়া গেল। সেই মেসের একটা ঘরই খালি ছিল, তাহাতে 2 জনের থাকিবার কথা। মোহিত নাকি প্রথমে আপত্তি করিয়াছিল যে সে আমার সঙ্গে এক ঘরে থাকিবে না। এক মেসে সে থাকিতে সম্মত হইয়াছে, সে কেবল আমি তাহার সঙ্গে কলিকাতায় আসিয়াছিলাম বলিয়া। কিন্তু সে মেসে অন্য কোনো ঘর খালি ছিল না। অগত্যা তাহাকে আমার সঙ্গে এক মেসে এক ঘরে থাকিতে হইল। মোহিত বঙ্গবাসীতে ভর্তি হইল। আমি শিয়ালদহের ক্যাম্বেল মেডিকেল স্কুলে প্রবিষ্ট হইলাম। মা তাহার সঞ্চিত অর্থ হইতে প্রতি মাসে আমাকে 20টি টাকা পাঠাইতেন। প্রথম আসিবার সময় পুস্তক ও জিনিসপত্রাদি কিনিবার জন্য অতিরিক্ত 50টি টাকা দিয়াছিলেন। স্কুলের বই কিনিতেই তাহার অর্ধেকের অধিক ব্যয় হইয়া গিয়াছিল। আমি যখন বই কিনিতে আরম্ভ করিলাম, তখন মোহিত একদিন আমাকে বলিল, একসঙ্গে এত বই কেন কিনছিস? যখন যে বই পড়া আরম্ভ হবে তখন সেইখানে কিনলেই হবে, এখন অন্যান্য অনেক খরচ আছে। আমি বলিলাম, অন্য খরচ আর কি? কাপড় চোপড় যা বাড়ি থেকে আনিয়াছি তাহাতেই চলিয়া যাইবে। বিছানাপত্রও আনিয়াছি, থালা গ্লাসও আনিয়াছি। এখন আর চৌকি কিনিব না, দোতলার ঘর একটা মাদুর কিনিয়া লইলেই হইবে। আমার কথা শুনিয়া মোহিত রাগিয়া অস্থির হইল।
সে বলিল, এই জন্যই তো তোর সঙ্গে এক ঘরে এক মেসে থাকবো না বলেছিলাম। বাড়ি থেকে যে জামা কাপড় এনেছিস তা যদি এখানে ব্যবহার করিস তাহলে তোকে স্কুলেই বসতে দেবে না। ওই চটি জুতো পায়ে দিয়ে বুঝি স্কুলে যাবি? কলকাতায় যদি থাকতে হয় তাহলে আমি যা বলি তাই কর। আমার সঙ্গে চল, ভালো দেখে জামা কিনে দিই, কোট কিনে দিই, বুট জুতো কিনে দিই। তারপর আয়না, বরুষ, চিরুনি কিনতে হবে, তোয়ালে কিনতে হবে, সাবান কিনতে হবে, রুমাল কিনতে হবে। এইসব চাই। কলকাতা থেকে পড়াশুনো করতে হলে এসব আগে চাই। আর বই দু একখানা চেয়ে চিনতেও চলে, এসব তো আর চেয়ে পাওয়া যায় না। তারপর জানিস, একটু চালাক চতুর হতে হবে, থিয়েটার দেখতে হবে। যেখানে যেখানে সভা হবে, লেকচার হবে, সেখানে সব শুনতে হবে। এসব না করলে লেখাপড়াই হয় না। এই তো কয়দিন এসেছিস, এর মধ্যে ছেলেদের চালচলন দেখেও কি কিছু বুঝতে পারলি না? আমি সাহসে নির্ভর করিয়া বলিলাম, ভাই মোহিত, তোমাদের অবস্থা ভালো, তোমরা ওসবে খরচ করতে পারো। আমি গরিব মানুষ, আমার কি ও সমস্ত পোষায়? তা তোমাদের যদি অসুবিধে হয় তাহা হইলে আমি দেখি শুনে আমার মতো গরিবের ছেলেরা যেখানে থাকে সেই রকম একটা মেসে যাব। মোহিত রাগিয়া বলিল, বেশ, সেই ভালো, আমি তাহলে বাঁচি। তাহার পর ২০-২২ দিন মোহিতের সঙ্গে এক মেসে ছিলাম। পরে শিয়ালদহের অতি নিকটে আরও একটি মেসে গিয়াছিলাম। সেখানে আমাদের অঞ্চলের কয়েকটি ছাত্র ছিলেন। সকলেই ডাক্তারি পড়িতেছেন এবং সকলেই প্রায় আমার মতো গরিব। আমি যে ৩ বৎসর কলিকাতায় ছিলাম, এই একই মেসে কাটাইয়াছিলাম। মোহিতের সঙ্গ ছাড়িয়া আসিবার পর সে যদিও কোনোদিন আমার সংবাদ লয় নাই, আমি কিন্তু সর্বদাই তাহার খোঁজ লইতাম। তাহার সহিত দেখা হইলে সে মুরুব্বিগিরি করিতে ছাড়িত না। বিশেষ করে সে তখন নাকি 10 জনের একজন হইয়াছিল। মাথায় লম্বা চুল রাখিয়াছিল, তখন তাহাই ফ্যাশন ছিল। চশমা পরিয়াছিল, সিথি কাটিত, এসেন্স মাখিত। এক কথায় বাবা হইবার জন্য যাহা কিছু সরঞ্জাম তাহা সমস্তই সে সংগ্রহ করিয়াছিল। শনিবারে ও রবিবারে যথা নিয়মে থিয়েটারে যাইত। আকাশ ভাঙিয়া বজ্রপাত হইলেও তাহার থিয়েটার যাওয়া বন্ধ হইত না। যখন যেখানে যে হুজুক হইত মোহিত তাহাতেই যোগ দিত। সে আর সবই করিত, কিন্তু যে জন্য কলিকাতায় গিয়াছিল সেই পড়াশোনাই করিত না। তখন কলেজে উপস্থিত অনুপস্থিতির কোনো হাঙ্গামা ছিল না। 2 বৎসর রেজিস্ট্রারি বহিতে নাম রাখিতে পারিলেই এনে পরীক্ষা দেওয়া যাইত। মোহিত কলেজে যাক আর না যাক, পড়ুক আর না পড়ুক, 2 বৎসর কলেজে বেতন যোগাইয়াছিল। সুতরাং 2 বৎসর পরে তাহার পরীক্ষা প্রদানের কোনো প্রতিবন্ধক হইল না। তাহার পিতা তাহাকে মাসে মাসে যে টাকা পাঠাইতেন, তাহাতে কি মোহিতের মতো বাবু লোকের কলিকাতার খরচ চলে? সে মধ্যে মধ্যে নানা কথা বলিয়া বাড়ি হইতে কিছু কিছু অতিরিক্ত আনাইত, কিন্তু তাহাতেও তাহার কুলাইত না। আমার নিকট সে কোনোদিন টাকা ধার করিতে আসে নাই, কারণ সে জানিত আমার বাড়ি হইতে যাহা আসে তাহার একটি পয়সাও বাঁচে না। সে অন্যান্য ছাত্রের নিকট ধার করিত। মেসের ঝির নিকট তাহার অনেক টাকা ধার হইয়াছিল। যে লোকটা জল খাবার দিত তাহার নিকটও ধার হইয়াছিল। সে কাহারও টাকা সহজে শোধ দিত না, সেই জন্য এক স্থানে 2 বার ধার করা তাহার পক্ষে সহজ হইত না। পরীক্ষার পর আমার সঙ্গে যখন তাহার দেখা হইল, তখন তাহাকে বাড়ি যাইবার কথা জিজ্ঞাসা করিলাম। সে বলিল, বাবা, ওই ম্যালেরিয়ার মধ্যে যাইয়া কি প্রাণ হারাইব? মোহিত বাড়িতে গেল না। পরীক্ষার ফল বাহির হইল। গেজেট খুঁজিয়াও তাহার নাম পাওয়া গেল না। পড়াশোনা করিলে তো পাশ হইবে। আমি মনে করিয়াছিলাম একবার ফেল হইয়া হয়তো মোহিতের জ্ঞান হইয়াছে, সে হয়তো পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুত হইবে। বাহিরে আমার কথাই ঠিক থাকিল। মোহিতের পিতা আরও 1 বৎসর তাহার পড়ার খরচ চালাইতে লাগিলেন, কিন্তু মোহিত আর কলেজে নাম লেখাইল না। বাড়িতে সকলে জানিল যে মোহিত পড়াশোনাই করিতেছে, কিন্তু মোহিত কলেজ ছাড়িয়া দিল। মাসে মাসে বাড়ি হইতে টাকা আসে,
মোহিত বাবুগিরিতে সে টাকা উড়াইয়া দেয়। সত্য মিথ্যা বলিতে পারি না, মোহিতের নাকি স্বভাব চরিত্রও বিগড়াইয়া গিয়াছিল। এই সময় একদিন মোহিতের সহিত আমার দেখা হইয়াছিল। সে শুনিয়াছিল যে আমি দ্বিতীয় বার্ষিক শ্রেণীর পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রথম স্থান অধিকার করিয়া মাসিক 15 টাকা বৃত্তি পাইয়াছি এবং আমাকে কলেজের বেতনও দিতে হয় না। মোহিত আমাকে দেখিয়া বলিল, ওরে, তুই নাকি বৃত্তি পেয়েছিস? বেশ বেশ, আরও একটি বছর গেলে ডাক্তার আর কি। তা দেখ, এখন তো তোর টাকা কড়ির অভাব নেই, আমাকে 10টি টাকা হাওলাত দিতে পারিস? আমি মাইনে পেলেই তোর টাকা দিয়ে দেব। আমি বলিলাম, মাইনে কি? তুমি চাকরি করছো নাকি? মোহিত বলিল, ও ও, সে খবর তোকে বুঝি দিইনি। আমি যে বেঙ্গল থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি, মাসে 60 টাকা পাই। 2-4 মাস পরেই ম্যানেজার হব আর কি, তখন 100 টাকা মাইনে হবে। তুই একদিন থিয়েটারে যাস, তোকে বক্সে বসিয়ে প্লে দেখাবো। আমি বলিলাম, আজ 2 বছর হয়ে গেল কোনো আমোদ দেখতে যাই নাই। শেষ পরীক্ষাটা হয়ে যাক, তারপর সেসব দেখা যাবে। এখন কি আর এসবের সময় আছে? মোহিত বলিল, তা বেশ বেশ, তাই হবে। চল, তোর সঙ্গে যাই, আমার 10টা টাকার খুবই দরকার। যেদিন মাইনের টাকা পাবো সেই দিনই তোর টাকা আগে দিয়ে যাব, বড় বেশি হয় তো 8-9 দিন। আমি বলিলাম, ভাই, আমার অবস্থা তো তুমি জানো। মা তার জমা টাকা ভেঙে আমার খরচ দিতেন। এবার বৃত্তি পাবার পর হইতে মার নিকট থেকে আর খরচ আনাই নেই। বৃত্তির টাকা পাই, তাই দিয়েই চালাই, কাজেই আমার হাতে একটি পয়সাও থাকে না। মোহিত ছাড়িবার পাত্র নয়। সে বলিল, তোর কাছে না থাক, মেসের কোনো ছেলের কাছ থেকে ধার করে দে, আমি ঠিক 8-10 দিন পরে দিয়ে যাব। আমি বলিলাম, সে হবে না ভাই, ধারকে আমি বাঘের মতো ভয় করি। আমি কোনোদিন ধার করি নাই, কখনো ধার করবও না। ভিক্ষে করতে হয় সেও ভালো। মোহিত অসন্তুষ্ট হইয়া বলিল, দিবি নে তাই বল, অত কথার দরকার কি? এই বলিয়াই সে চলিয়া গেল। আমাদের মেসে আমার সতীর্থ একটি ছাত্র ছিলেন। তাহার থিয়েটার দেখিবার খুব বাতিক ছিল। তাহাকে মোহিতের কথা বলিলাম। তিনি হাসিয়াই অস্থির। শেষে বলিলেন, তুমিও যেমন। মোহিতবাবু ম্যানেজার না আরও কি? তিনি থিয়েটারের টিকিট কালেক্টর। যে কয়দিন থিয়েটার হয় সেই কয়দিন দুয়ারে দাঁড়াইয়া টিকিট লন। শুনিয়াছি এই কাজের জন্য তিনি সপ্তাহের ওই 3 দিন 8 আনা হিসেবে পারিশ্রমিক পান। আর থিয়েটার দেখা উপরি লাভ। আর যা করেন তার শুনে কাজ নেই। এই কথা শুনিয়া আমি তো অবাক। মোহিতের যে এতদূর অধঃপতন হইবে তাহা কোনোদিন ভাবি নাই। তাহার জন্য বড়ই দুঃখ হইল। মাস 2 মধ্যে মোহিতের আর কোনো সংবাদ পাইলাম না। একদিন রবিবার রাত্রি প্রায় 1টার সময় আমার সেই বন্ধুটি থিয়েটার হইতে ফিরিয়া আসিয়া আমাকে জাগাইয়া বলিলেন, শুনেছ, তোমাদের মোহিত আজকে কীর্তি করেছে। আমি বলিলাম, কি ব্যাপার? তিনি বলিলেন, আর ব্যাপার, একেবারে পিকপকেট। একটি ভদ্রলোক থিয়েটার দেখতে এসেছিলেন। তিনি যখন দুয়ার দিয়া ভিতরে যাইতেছিলেন, মোহিত তখন তাহার পকেট হইতে টাকা শুদ্ধ রুমালখানি তুলিয়া লইয়াছিল। আর একটি লোক তাহা দেখিতে পাইয়া তখনই মোহিতকে ধরিয়া ফেলেন। মহা গণ্ডগোল। আমরা সকলে গিয়া তাকে ছাড়িয়া দিবার জন্য কত অনুরোধ করিলাম। ভদ্রলোকটিও সম্মত হইলেন, কিন্তু থিয়েটারের কর্তারা সে কথা শুনিলেন না। তাহারা মোহিতকে পুলিশের জিম্মায় করিয়া দিলেন। তাহাকে তখনই থানায় লইয়া গিয়াছে। মোহিতের এই কুকার্যের কথা শুনিয়া বড়ই মর্মাহত হইলাম। সে রাত্রিতে আর কি করিব? পরদিন সকাল সকাল লালবাজার পুলিশ কোর্টে গেলাম। সঙ্গে কিছু টাকা লইয়া গেলাম। যদি তাহার 20-25 টাকা জরিমানা হয়, তাহা হইলে তাহা দিয়া তাহাকে খালাস করিয়া আনিব। পুলিশ কোর্টে যাইয়া 4 টাকা দিয়া একজন উকিল নিযুক্ত করিলাম। যথাসময় মোহিতের মোকদ্দমা উঠিল। সে যে পকেট মারিয়াছিল তাহা সব প্রমাণ হইয়া গেল। উকিলবাবু মোহিতের প্রতি দয়া করিবার জন্য বক্তৃতা করিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না।
বিচারক মহাশয় তাহার প্রতি 6 মাস সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করিলেন। মোহিত ছল ছল নেত্রে একবার আমার দিকে চাহিল। তাহার পরে আদালতের লোকেরা তাহাকে গড়াদে লইয়া গেল। সে আজ 10 বৎসরের কথা। কারাগার হইতে বাহির হইয়া মোহিত যে কোথায় চলিয়া গেল তাহার আর সন্ধান পাওয়া গেল না। সে বাঁচিয়া আছে কি মরিয়া গিয়াছে তাহাও আজ পর্যন্ত কেহ বলিতে পারে না।